আমাদের নেতা কিন্তু খুব মোটা সোটা নেতা না, খুব হালকা করে নেতা, সরু করে, ঠিক আছে? তাই বলছি 40 কিলোর একটা ছেলে ফুরফুরাতে ভাই, নামটি তারা নওশাদ সিদ্দিক, সে বাঘের বাচ্চা, তাই তো নাকি? নামটি তারা নওশাদ সিদ্দিক, সে বাঘের বাচ্চা। তাই শাসকের ওই চোর গুন্ডারা ভয়ে কাঁপাকাঁপি করে, আর বাপকা বেটা নওশাদ সিদ্দিক সত্য কথা বলে। তাই সত্য কথা বলে বলে পিসি ভাইপোর করে জ্বালা। 26 সালে খেলা হবে, বুঝবি তোরা জ্বালা। ফুলে ফুলে আজ মিলে গেছে ভাই, এতে ভাবার কিছু নাই। আর দুই ফুল মিলে দেশ চালাচ্ছে, এতে বোঝার কিছু নাই, তাই তো নাকি? তাই বিজেপি যা করে, তৃণমূল তা করে, এ কথা মিথ্যা কিছু নয়। উত্তরপ্রদেশে মানুষ মারছে, বাংলাতেও মারছে ভাই, তাই তো নাকি? এটা ঠিক তো? শাসকের কাছে জীবনের থেকে টাকার মূল্য বেশি, ওদের মধ্যে ভাগ বাটা নিয়ে চলছে রেশারেশি, তাই তো নাকি? সায়নী ঘোষ ভাঙড়ে স্টেজে দাঁড়িয়ে গান করেছে, কি জানেন? বলছে, দে দে পাল তুলে দে, মোর হেলা করিস না, ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা। আর আমি কি বলেছি শুনেছেন? দে দে বাংলা ছেড়ে দে, আর চুরি করিস না, চোর গুন্ডা বদমাইশি তোরা করিস না। বাংলায় দিদি এসে খুন ধর্ষণ বেড়ে গেল, তবু ওদের লজ্জা শরম একটু হলো না রে। তাই সত্য কথা বলছি আমি, বাংলা ছেড়ে দে, এবার যদি চুরি করে জনগণ ছাড়বে না তোরে, তাই তো নাকি? তো যাই হোক, আপনাদের কাছে একটা কথা বলি, আপনাদের কাছে বেশি কিছু বলবো না, অল্প সংক্ষিপ্ত বক্তব্য দেবো। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এবার এই 26 সালে কিন্তু আপনাদের বিরাটভাবে ওরা কিন্তু আপনাদের কাছে আসবে, এসে আপনাদের কাছে সবসময় বলবে একটা কথা, যে এবার আমাদের একটাবার ভোট দাও, এবার একটাবার ভোট দাও। ওদের কাছে একটা জিনিস প্রশ্ন করবেন, যে দিদি বলেছিল এই ওয়াকফ জীবনে বাংলায় হতে দেব না, আমার এক ফোঁটা রক্ত থাকতে, এরকম বলেছিল। এ কথা সবাই জানে, সোশ্যাল মিডিয়াতে সবাই শুনেছে, সবাই দেখেছে, ওনার বক্তব্যও শুনেছে। তো আসলে একটা কথা বলবে, যে তোদের দিদি এই সংখ্যালঘু বিরোধী, আমরা প্রকাশ্যে প্রমাণ পেয়ে গেছি, তাই তো নাকি? সবাই প্রমাণ পেয়েছি তো আমরা। আপনাদের এই 26 সালটা খুবই কিন্তু ভয়ঙ্কর সাল, তার কারণ মরণ কামড় কিন্তু ওরা একটা দেবে, সেই দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একটা কারণ, বাংলায় যেভাবে ওরা তসরুপ করছে, বাংলায় যেভাবে ওরা ওয়াকফ সম্পত্তি দখল করে নিচ্ছে, বাংলায় যেভাবে মানুষের ওরা মনের কাছে মানুষের মানে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে, উত্তরপ্রদেশে মানুষ মারছে, বাংলাতেও মারছে। আজকের আমাদের বাদুড়িয়াতে সৌমিক সরকার কাবা শরীফের ছবি করে তার উপরে বিভিন্ন রকম ব্যভিচারী করেছে, বাংলায় তার একটা বিচার হলো না। আজকের এই আমতায় আনিস খান, তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দে, তাকে মারা হয়েছে, তার একটা বিচার হলো না। এই আমাদের বাংলায় দিদির কালচার। এবং আরজিকার হাসপাতালে আমাদের মৌমিতা, তাকে নৃশংসভাবে রেপ করে তাকে মার্ডার করেছে, কোনো রকম তার বিচার কিছু হলো না। তো আমরা দিনের পর দিন এক এক করে আমরা বুঝতে পারছি যে এরা আমাদের মানে এই সরকার আমাদের সঙ্গে পুরো প্রতারণা করছে। তো যাই হোক, মোটামুটি এইগুলো আপনারা খেয়াল রেখে চলবেন। এক চান্সে ওরা ভোট চাইতে আসলে একটা কথা বলবেন, যে কি করেছে তো দিদি, একটা প্রমাণ আমাদের সামনে দেখিয়ে দে, তারপর তো দিদির পিছনে যাব। এই জিনিসটা আপনারা জবাব তোদের পুরোপুরি সামনাসামনি দেবেন, পিছনে করে কথা হবে না। আমি দেগঙ্গায় পার্টির রাজ্য সভাপতি হিসাবে সারা রাজ্যেই ঘুরে বেড়াতে হয়, সেই সঙ্গে দেগঙ্গার অবজারভার, নদিয়া জেলার 5টা বিধানসভার অবজারভার, আর বনগাঁর 3টে বিধানসভার অবজারভার হিসাবে কাজ করতে গিয়ে এই গ্রামে গঞ্জে ঘুরতে হচ্ছে। আর গ্রামে গঞ্জে ঘুরছি আর মমতা ব্যানার্জির উন্নয়ন দেখছি। মমতা ব্যানার্জি কি বলেছিলেন আপনাদের মনে আছে? যে আমার উন্নয়নের কথা বলতে গেলে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে, কোরআন পুরাণ শেষ হয়ে যাবে, তবুও নাকি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা শেষ হবে না। আচ্ছা, উন্নয়নের পাঁচালি চলছে জানেন তো নাকি? আপনাদের এসেছে গ্রামে
উন্নয়নের পাঁচালী, টোটো করে উন্নয়নের পাঁচালী চলছে। অর্থাৎ মমতা ব্যানার্জি গত 10 বছর ধরে, 11 সাল থেকে 14-15 বছর ধরে কি উন্নয়ন করেছে তার পাঁচালী চলছে এখন। বক্সে করে বাজিয়ে, মাইকে করে বাজিয়ে শোনাচ্ছে, কারণ চালচোরেরা আর মানুষের কাছে উন্নয়নের কথা বলতে আসতে লজ্জা পাচ্ছে। ত্রিপল চোরেরা উন্নয়নের কথা বলতে লজ্জা পাচ্ছে। ত্রিপল চোরেরা, গরু চোরেরা, গরুর খাবার চোরেরা, মিড ডে মিলের চোরেরা, তারা আর উন্নয়নের কথা বলতে লজ্জা পাচ্ছে। তাই টোটোয় মাইক লাগিয়ে প্রচার হচ্ছে। ওমা মমতা ব্যানার্জি বললেন যে আমার উন্নয়নের কথা বলতে গেলে কোরআন পুরাণও শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এই উন্নয়নের 15 বছরের উন্নয়নের পাঁচালী 15 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। মানে মমতা ব্যানার্জি 15 মিনিটে শেষ করে দিচ্ছে, এত উন্নয়ন করেছেন। আর আমাকে যদি উন্নয়নের কথা বলতে বলেন আমি বলবো, অবশ্যই বলবো, মমতা ব্যানার্জি প্রচুর উন্নয়ন করেছেন। তবে সেটা 3 মিনিটে বলা হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়ন করেছেন, চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। অর্থাৎ চুরি করাটা যে অন্যায় এটা মানুষকে ভুলিয়ে দিতে বসেছে। মানুষ এটা ধরে নিচ্ছেন যে চুরি করাটা কোনো অন্যায় না। আমার একটা ছাত্র এখন তৃণমূল কংগ্রেস করে, সে একটা প্রমোটার, সে বলছে 40 বছর রাজনীতি করে স্যার কি করলেন, কিছুই তো করতে পারলেন না। সুরজ কোথায় গেল? সুরজের স্কুটি করে দেগঙ্গা বিধানসভায় ঘুরতে হচ্ছে। আর আমি দেখেছেন এই 5 বছর রাজনীতি করছি, প্রমোটিং করছি, আর 2টো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কোনটা চান ভাই? এই প্রাতিষ্ঠানিক চুরিকে মমতা ব্যানার্জি রেকগনিশন দিয়েছেন। তাই আমরা দেখি আপনাদের এই দেগঙ্গাতে সারা বাংলায় যদি 1 নম্বর 2 নম্বর করে হিসেব করা হয়, তাহলে 1 নম্বর চালচোরের বাড়ি কোথায় ভাই? দেগঙ্গা না হাড়োয়া? 1 নম্বর চালচোর দেগঙ্গা। সেই চালচোর তাকেই আবার নানাভাবে নেতৃত্বের সামনে আনা হচ্ছে। আর তাই সেই চালচোরের দলের নেতারা সেই চালচোরকে বলছি, তুমি একটু সাবধান হও বাবা, আমরা কেউ মারবো না তোমাকে। তোমার দলের নেতারা আমাদের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখছে, কারোর চুরির সুবিধে কেড়ে নিয়েছে বলে অভিষেক ব্যানার্জি, সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, বলে আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেবো। দরকার নেই বাবা, তোদের সামনে আসতে হবে না, আমাদের দলে যোগ দিতে চাইছে। আমরা বলেছি এসব চালচোর, ত্রিপল চোর আমাদের দরকার নেই, এত বড় নেতা আমাদের দরকার নেই। আমার ওই হাবা গোবা ছেলেটা, আমার ওই কম শিক্ষিত অর্ধশিক্ষিত ছেলেটা, আমার ওই ভ্যান টানা কর্মীটা, আমার ওই মাঠের চাচাটা, ওটাই আমার দরকার। কারণ ও ঝান্ডাটা ধরে রেখেছিল, তোদের হাতে মার খেয়েছিল, আর তাই আজকে ওর হাত থেকে ঝান্ডাটা নিতে এসেছিস। ভয় পাবেন না। কোন রাজনৈতিক নেতা যে কোনো দল থেকেই আসুক না কেন স্বাগত জানাবো, কিন্তু তার হাতে ঝান্ডা তুলে দেব না। নেতৃত্ব আপনারা দেবেন, নেতৃত্ব এই মায়েরা দেবে, নেতৃত্ব এই মেঠো মানুষগুলো দেবে, নেতৃত্ব চাচারা দেবে। নেতৃত্ব তোমরা চুরি করেছো, আগে প্রমাণ করো, তোমরা চুরির শাস্তি নাও, তারপর তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। তার আগে কিন্তু কোনো কথা নয়। যাক, যে কথা বলছিলাম, গ্রামে গঞ্জে ঘুরতে ঘুরতে আমি উন্নয়ন দেখতে পাচ্ছিলাম। এই উন্নয়নের কিছু কথা বলবো। আচ্ছা, আমি এই কয়েকদিন আগে দেগঙ্গা কার্তিকপুরে একটা হসপিটাল আছে, আমি রাজ্য রাজনীতির দিকে যাচ্ছি না, সেসব বলতে গেলে তো মুশকিল, রাত শেষ হয়ে যাবে, সত্যি সত্যি শেষ হয়ে যাবে, মমতার অনুন্নয়নের কথা শেষ হবে না। দেগঙ্গা, আমি কার্তিকপুর হাসপাতালের ভেতর দিয়ে এই সুরজের স্কুটি করে যাচ্ছিলাম,
তো আমাকে নিয়ে যাচ্ছিল হসপিটালের ভেতর দিয়ে, হাসপাতালটা পরিদর্শন করা হলো। দেখা গেল সেই হাসপাতালে মানুষ থাকার উপযুক্ত কোনো পরিবেশ নেই। আমি যা দেখতে পেলাম, হাসপাতালে তো মানুষের চিকিৎসা হয়, ওখানে যদি কোনো সুস্থ মানুষ যায় তাহলে সে অসুস্থ হয়ে বাড়িতে আসবে। কেন? সারা রাজ্য জুড়ে আপনাদের আওয়াজ তুলতে হবে। আমি এসেছি আপনাদের এই সব আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য। ভোট আপনারা দেবেন কিনা সেটা অন্য বিষয়। আমার পার্টির চেয়ারম্যান কি বলেন? তিনি বলেন সমাজ বদলাতে এসেছি, মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য তাকে সঙ্গে নিয়ে লড়াই করতে এসেছি। মানুষ যদি দায়িত্ব দেয়, দায়িত্বও পালন করব। দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, চিকিৎসার কোনো সঠিক পরিকাঠামো নেই। এখানে তো অনেক বড় বড় নেতা আছে, তারা কথা বলতে পারে না কেন? একটা বিধায়কের দায়িত্ব কি? একটা বিধায়কের দায়িত্ব প্রশ্ন তোলা যে আপনি শহরাঞ্চলে একটার পর একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করছেন, এসি হাসপাতাল তৈরি করছেন। দেগঙ্গার মানুষরা কি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দেগঙ্গায় কি গরিব মানুষ বেশি বাস করে বলে আর একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে বলে তাই দেগঙ্গায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানাতে তোমার এত দ্বিধা কেন হবে না? এসি হাসপাতাল কেন হবে না? মাল্টি স্পেশালিটি হাসপাতাল কেন হবে না? আমরা দেখেছি শহরাঞ্চলগুলোতে 2-3টে করে হাসপাতাল। তাহলে দেগঙ্গায় একটা মাল্টি স্পেশালিটি হাসপাতাল কেন হবে না? উন্নত মানের চিকিৎসা পেতে আমার মায়েদের কলকাতায় কেন ছুটতে হবে? কেন বাড়ির পাশে হবে না? মমতা ব্যানার্জি, লজ্জা লাগে না? তুমি তো বলেছিলে মানুষের কাছে ভোট চাইবার জন্য, ভোটে জেতার জন্য 2011 সালে তুমি কি বলেছিলে? যে গ্রামের প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মুসলমান, তারা আমার মা, তারা আমার ভাই, তাদেরকে চিকিৎসা করতে আর কলকাতায় ছুটতে হবে না, তোমার গ্রামে গঞ্জে আমি করে দেবো। কেন করতে পারলে না? কেন করলে না? চুরিতে তো শিরোপা পাচ্ছ, তাহলে কেন করা সম্ভব নয়? তাই আপনাদের লড়াইয়ে নেতৃত্ব দিতে এসেছি। দেগঙ্গায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবি এখান থেকে তুলবেন আপনারা তো নাকি? তাই আসুন আমার সঙ্গে একবার চিৎকার করে বলুন, দেগঙ্গায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে হবে। দেগঙ্গায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে হবে। আচ্ছা, আপনারা আপনাদের অধিকারগুলো জেনে রাখুন। আমি আপনাদের দেগঙ্গার অধিকারের কথা বলছি, অন্য কোথার অধিকারের কথা বলছি না। এবার এই দেগঙ্গাতে একটা পলিটেকনিক কলেজ আছে, আপনারা জানেন টাকি রোডের ধারে পলিটেকনিক কলেজ আছে। তা আমি এই বক্তব্য রাখতে গিয়ে বলছিলাম, সরকারি টাকায় অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বিটেক কলেজ আছে, এমটেক করার জন্য ইউনিভার্সিটি আছে। এখন দিদিমণি কি মনে করেন যে দেগঙ্গার ছেলেমেয়েরা, আমাদের রুহুল আমিন, বাহারুল, আকিবরা, তারা কি ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা তাদের নেই? তাদের ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না? দেগঙ্গার মায়ের সন্তানদের ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না? তারা পড়তে পারবে না? তারা পড়বে না। তারা যাতে পড়ার সুযোগ না পায়, ওই জন্য সরকারি টাকায় এখানে বিটেক কলেজ নেই। কেন হবে না? এই জন্যই হবে না যে তোমাদের ছেলেপুলেরা লেঠেল হবে, তোমাদের ছেলেপুলেরা লেঠেল হবে, নেতার ছেলে নেতা হবে। কালকে আমি ওই নদিয়া জেলায় একটা সভা করতে গিয়েছিলাম, এইরকমই একটা সভা ছিল। সেই সভাতে আমরা বলছিলাম যে বিধায়ক মারা গেলেন, লালবাবু মারা যাওয়ার পরে
তার মেয়ে আলিফা আবার বিধায়ক হলেন। আর বাকি সবার ছেলেরা কি হবে? তারা লেঠেল ছিল, লেঠেল হবে, তারা বোম মারবে। তো আমাকে একটু আগে এই গতকাল একজন বললেন ফোন করে, আপনাদের এই এলাকা থেকেই ফোন করে টিএমসির এক নেতা বললেন যে মাস্টারমশাই, আপনি তো বলছেন ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, আপনি একজন শিক্ষক হয়ে কি করে বলছেন যে বিটেক কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই? রায় মূর্খ, আমার পরিচিত। রায় মূর্খ, এ কথা বলিস কি করে? দেগঙ্গার মানুষকে আর বোকা বানাতে পারবি না। তার কারণ ওটা পলিটেকনিক কলেজ, ওটা বিটেক কলেজ নয়। দেগঙ্গার মানুষকে বোকা বানানো। যদি দিদি বলে টাকা নেই, যদি দিদি বলে টাকা নেই, অধিকারগুলো জেনে রাখুন। যদি দিদি বলে টাকা নেই,